2026-এর শেষ করে সাধারণ মানুষের জন্য খুলে দেয়া হবে পৃথিবীর এই বৃহত্তম মন্দির। আমি কথা বলছি মায়াপুরের চন্দ্রদয়া মন্দিরের ব্যাপারে। আনুমানিক 70,000 স্কোয়ার ফিটের ক্ষেত্রফল বিশিষ্ট এই মন্দিরের উচ্চতা প্রায় 350 ফিট। সম্ভাব্য 1000 কোটি টাকারও বেশি খরচা হতে পারে এই মন্দিরের নির্মাণ কার্যে। বন্ধুরা, আজকের এই ভিডিওটা কোনো সাধারণ ভিডিও নয়। এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন মায়াপুরের নবনির্মিত চন্দ্রদয়া মন্দিরের ব্যাপারে। অত্যাধুনিক টেকনিকে তৈরি এই মন্দিরের সৌন্দর্য দেখতে আমরা গেছিলাম মন্দিরের ভেতরে, তাই সব রকম তথ্য এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে তুলে ধরব। তবে তার আগে ভিডিওটায় অবশ্যই লাইক করুন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। হরে কৃষ্ণ। সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা রওনা দিয়ে দিয়েছিলাম মায়াপুরের উদ্দেশ্যে। মায়াপুর আরামবাগ থেকে প্রায় 150 কিলোমিটার। আমরা বর্ধমান কাটোয়া রোড ধরে প্রবেশ করেছিলাম মায়াপুরে। আমি আর সৌরভ যাচ্ছিলাম বাইকে, আর বাকিরা যাচ্ছিল ফোর হুইলারে। ভিডিওর শেষ দিকে আলোচনা করেছি পার হেড আমাদের কত টাকা করে খরচা হলো। আমাদের এই ট্যুরটা ছিল 1 রাত 2 দিনের। দুর্ভাগ্যবশত আমরা মায়াপুরের সাইট সিনগুলো ঘুরতে যেতে পারিনি, তবে রাধা মাধবের ভোগ নিবেদন, সন্ধ্যা আরতি, এছাড়াও ইস্কনের ভেতরকার পরিবেশটা আমরা খুব ভালোভাবে উপভোগ করেছি। মায়াপুরে পৌঁছে আমরা রুম নিয়েছিলাম নামহট্ট ভবনে। রুম প্রতি 800 টাকা করে নেওয়া হয়েছিল। প্রত্যেকটা রুমে প্রায় 4 জন করে ভালোভাবে থাকা যাবে। আমাদের এই রুমটার সবথেকে আকর্ষণীয় যে জায়গাটা ছিল সেটা হলো ব্যালকানি। সকাল সকাল ঘুম থেকে উঠে ব্যালকানি থেকে মায়াপুর চন্দ্রদয়া মন্দিরের দর্শন করে আপনি আপনার দিনটা এক আধ্যাত্মিকভাবে শুরু করতে পারেন। আমরা প্রায় 12টার দিকে মায়াপুরে পৌঁছেছিলাম। তারপর রুম নেওয়ার পর একটু ফ্রেশ হয়ে আমরা নামহট্ট ভবনের একদম গ্রাউন্ড ফ্লোরে মহাপ্রসাদ গ্রহণ করার জন্য চলে গেছিলাম। এখানে টিকিট প্রতি 7 টাকা করে নেওয়া হচ্ছে। তবে আমি রেকমেন্ড করব মহাপ্রসাদ গ্রহণের জন্য অবশ্যই গদা ভবনে যান। ওখানকার খাবারের কোয়ালিটি অনেক অনেক বেটার। হরে কৃষ্ণা। প্রথম দিন দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়েছিলাম মন্দির প্রাঙ্গণের দিকে। ইচ্ছা ছিল প্রথমে গোশালার দিকে যাব, তারপর সন্ধ্যার আরতি দেখব। আর ব্যাস, যেমন ভাবা তেমন কাজ। আমরা নামহট্ট ভবনের সোজা রাস্তাটা দিয়ে বেরিয়ে পড়েছিলাম। কিছুটা আগিয়ে আসার পর চোখে পড়ল এইরকম ছাঁচের তৈরি ধর্মশালা। এখানে 3 থেকে 400 টাকার মধ্যে একদিন থাকার সুব্যবস্থা পেয়ে যাবেন। সামনের যে মন্দিরটা দেখতে পাচ্ছেন এটাই হলো মায়াপুরের নতুন মন্দির, যেটাকে চন্দ্রদয়া মন্দির বলা হয়। যাই হোক, এই মন্দিরের বিষয়ে আমরা একটু পরে বলছি। তার আগে বলি, আপনারা হয়তো অনেকেই জানেন 19 শতাব্দীতে স্বামী প্রভুপাদ দ্বারা প্রতিষ্ঠিত এই মায়াপুর ধামই হল ইস্কনের হেডকোয়ার্টার। বর্তমানে এই মন্দিরটাতেই পূজিত হন রাধা মাধব এবং পঞ্চতত্ত্ব। সাথে বিরাজমান আছেন বিষ্ণু অবতার নৃসিংহদেব। কিন্তু দুর্ভাগ্যবশত এই মন্দিরের ভেতরে ফোন এবং ক্যামেরা অ্যালাউ না থাকার কারণে সম্পূর্ণ ভিডিও আপনাদেরকে দেখাতে পারছি না। তো যাই হোক, আমরা পায়ে হেঁটে এগিয়ে চলেছি গোশালার দিকে। আপনারা চাইলে টোটো ভাড়া করেও যেতে পারেন। গোশালার সামনাসামনি আসতেই চোখে পড়লো একটা দারুণ জিনিস। হ্যাঁ, এখানে 10 টাকা ভাড়া দিয়ে আপনারাও এই গরুর গাড়ি চড়তে পারেন। গরুগুলোর শিংগুলো দেখুন। আপনিও যদি সামনে দাঁড়িয়ে থাকেন তাহলে নির্ঘাত ভয় পেয়ে যাবেন, কিন্তু গরুগুলো শান্ত হয়ে গাড়িটিকে টেনে চলেছে। আমার তো আবার গোশালার কাছে আসতেই দই আর ক্ষীর খাবার খুব ইচ্ছা করছিল। তো চলুন প্রথমে গোশালাটা ঘুরে নেওয়া যাক, তারপরে দই আর ক্ষীর খাওয়া যাবে। এই হলো মায়াপুর ইস্কনের সেই ঐতিহ্যবাহী গোশালা। হিন্দু শাস্ত্র অনুযায়ী গোপূজাকে সবসময় পূর্ণের এবং সম্মানীয় কাজ হিসাবে ধরা হয়ে থাকে। বর্তমানে এই গোশালাতে প্রায় 300টার বেশি গরু আছে, যাদের সেবা করার জন্য এখানে কয়েকশো লোক কাজ করে। গোশালার ভিতরে আপনারা বিভিন্ন জাতির গরু দেখতে পাবেন। আপনি চাইলেই গোমাতাকে নিজের হাতে খাওয়াতে পারেন, যেটা হিন্দু শাস্ত্রে মহা পুণ্যের কাজ বলে ধরা হয়। অনেকে বলে থাকেন মায়াপুরে নাকি 100 কেজি দুধ দেওয়ার মতো গরু আছে, কিন্তু অনেক ঘোরার পরেও আমরা এই রকম গরুর সন্ধান খুঁজে পেলাম না। তবে এই গোশালারই দুগ্ধ ও ঘিজাত দ্রব্য দিয়ে রাধা মাধবের মহাভোগ প্রস্তুত করা হয়। আমরা বেশ অনেকটা সময় নিয়ে পুরো গোশালাটা ভালো করে ঘুরে দেখলাম। তারপর আমরা নিচে এসে মায়াপুরের সেই স্পেশাল দই আর ক্ষীর খাওয়ার জন্য দোকানে গেলাম। আমরা এখন মায়াপুরের সেই বিখ্যাত দোকানে চলে এসেছি, যেখানে ইস্কনের ঘি, দই, ক্ষীর এবং লস্যি পাওয়া যায়। আমরা টিকিট কেটে লাইনে দাঁড়িয়ে পড়লাম দই আর ক্ষীর খাওয়ার জন্য। তবে যাই বলুন, দইয়ের তুলনায় ক্ষীরটা কিন্তু আমার দারুণ লেগেছে। হরে কৃষ্ণ। সমস্ত দর্শনার্থীদের জন্য এখন মায়াপুর ফুল ডোম থিয়েটার খোলা আছে।
ঘুরতে ঘুরতে আমরা হঠাৎই ঠিক করলাম এবার মায়াপুরের এই ফুল ডোম থিয়েটারটা ঘুরে দেখা যাক। তাই 40 টাকা করে টিকিট কেটে আমরা ঢুকে পড়লাম থিয়েটার দেখতে। থিয়েটারের ভেতরটা ছিল টোটালটাই এয়ার কন্ডিশনিং, তাই গরমে ঘুরতে ঘুরতে এসির মধ্যে বসতে বেশ ভালোই লাগলো। থিয়েটারে চলছিল চৈতন্য মহাপ্রভুর বাল্যকালের এক লীলা খেলা, যা দেখতে আমাদের বেশ ভালোই লাগছিল। কিন্তু শুধুমাত্র 20 মিনিটের এই শোটা দেখে মনটা ঠিক পোষালো না, কারণ মহাপ্রভুর প্রেমের খেলায় আমরা যেন ডুবে গেছিলাম। থিয়েটার থেকে বেরিয়ে আমরা আগিয়ে যাচ্ছিলাম শিলা প্রভুপাদ পুষ্প সমাধি মন্দিরের দিকে। এই নিয়ে আমি মায়াপুরে দুবার চলে এলাম। প্রত্যেকবারই যখন মায়াপুরে আসি এখানে এসে যেন এক আলাদা রকম শান্তি খুঁজে পাই। আপনারা কতবার মায়াপুরে এসেছেন এখনই আমাদেরকে কমেন্ট করে জানান। মায়াপুরের কোন জিনিসটা আপনার সব থেকে ভালো লেগেছে সেটা কিন্তু আমাদের অবশ্যই জানাবেন। আমার যে জিনিসটা সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা হলো রাধা মাধবের সন্ধ্যা আরতি। এ যেন এক আলাদা রকম অনুভূতি, আপনি চাইলেও থেমে থাকতে পারবেন না। অন্তত একবার হলেও আপনার মনটা দুহাত তুলে বলে উঠবে হরে কৃষ্ণ। তো যাই হোক, সন্ধ্যা আরতি দেখার পর আমাদের দুই গোপিনী বেরিয়ে পড়েছে গোপী ড্রেস কেনার জন্য, এবং অনেক কষ্টে খোঁজাখুঁজি করার পর দুজনে একই কালারের গোপী ড্রেস কিনেছে। এই দিন রাতে আমরা ভেজ বিরিয়ানি খাবো বলে চলে গেছিলাম রানাদার সেই ভাইরাল ভেজ বিরিয়ানি খাওয়ার জন্য, কিন্তু দুর্ভাগ্যবশত রানাদার ভেজ বিরিয়ানি শেষ হয়ে যাওয়ার কারণে অন্য দোকানের বিরিয়ানি খেতে হলো। পরদিন সকাল সকাল রাধা মাধবের দর্শন করে আমরা বেরিয়ে পড়েছিলাম মায়াপুরের নতুন মন্দিরের ভেতরের দর্শন করতে। এটাই হলো মায়াপুরের চন্দ্রোদয় মন্দির। এই মন্দিরের আরও একটা নাম আছে, দ্য টেম্পল অফ বৈদিক প্ল্যানেটারিয়াম। প্রায় 70,000 স্কোয়ার ফিটে বিস্তৃত এই মন্দিরটার উচ্চতা 350 ফিট। এই মন্দিরের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য পৃথিবীর বিভিন্ন অংশ থেকে নানা রকমের নামি দামি মার্বেল পাথর ব্যবহার করা হয়েছে। মন্দিরের মাঝখানের গম্বুজটায় একটা অত্যাধুনিক প্ল্যানেটোরিয়াম হবে। হিন্দু শাস্ত্র অনুযায়ী বৈদিক তত্ত্ব এবং জ্ঞান উপস্থাপন করাই হবে এই প্ল্যানেটোরিয়ামের আসল উদ্দেশ্য। মন্দিরে প্রায় 10,000 ভক্তবৃন্দ একসাথে রাধা মাধবের সামনে নৃত্য করতে পারবে। এই বিশাল এবং আশ্চর্যময় মন্দিরে প্রায় 14টি লিফটের ব্যবস্থা থাকবে। নিজের মুখেই শুনে নিন স্বয়ং মহারাজ কি বলছেন। इसीलिए इस मंदिर का नेम है टेम्पल ऑफ वैदिक प्लानिटोरियम, TOA। तो नित्यानंद प्रभु जी ने ही इस मंदिर का भविष्यवाणी किए थे आज से लगभग 535 ईयर्स पहले। फर्स्ट टाइम जब नवद्वीप धाम मंडल परिक्रमा कर रहे थे नित्यानंद प्रभु जीव गोस्वामी आचार्य को लेकर, तो जीव गोस्वामी आचार्य को कहा था बंगाली में कि देखो हे जीव, এইখানে এক অদ্ভুত मंदिर হইবে প্রকাশ, गौरांगेर नित्य सेवा होइबे विकास। यहाँ पर एक अद्भुत मंदिर बनेगा और सारे विश्व में महाप्रभु का वाणी प्रचार होगा। हरे कृष्ण। भगवान विष्णु के द्वारपाल जय और विजय व्हाइट कपड़े में रखा हुआ है, वैकुंठ के द्वारपाल हैं। इस साइड में माता कमला दुर्गा এই আশ্চর্যময় মন্দিরের নির্মাণ কার্যের দায়িত্ব পেয়েছে কুসমান অ্যান্ড ওয়েকফিল্ড নামে একটা আমেরিকান কোম্পানি। সম্ভাব্য প্রায় 1000 কোটি টাকারও বেশি খরচা হতে পারে এই মন্দিরের নির্মাণ কার্যে, যার মধ্যে প্রায় 300 কোটি টাকা একাই দান করেছেন শ্রী অম্বরীশ প্রভু। ইনি হলেন ফোর্ড মোটরের নির্মাতা হেনরি ফোর্ডের নাতি। সম্ভবত 2026-এর শেষ করে উদ্বোধন হতে পারে এই মন্দির। बोले जय नित्यानंद प्रभु की जय। श्री गौरंग महाप्रभु की जय। मायापुर नवद्वीप धाम की जय। जय गौर प्रमानंदे। দ্বিতীয় দিন আমরা গদা ভবনে মহাপ্রসাদ গ্রহণ করে বিকালের দিকে বেরিয়ে পড়েছিলাম বাড়ির উদ্দেশ্যে। পরে আমরা হিসাব করে দেখলাম এই 2 দিন এক রাতে মাথা পিছু আমাদের 1,500 টাকা করে খরচা হয়ে গেছে। তো বন্ধুরা, আপনাদের এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানান, আর এই রকম আরও ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। অনেক অনেক ভালো থাকবেন।